হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা গুণগত রসায়নের নেক্সট পার্ট নিয়ে এসে পড়লাম, যেখানে আমরা বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করবো বেসিকলি। অ্যান্ড তোমাদের সাথে আমি ফারজাদ বিন সরোয়ার, এবং তোমরা দেখছো তোমাদের পছন্দের চ্যানেল পিবি একাডেমিয়া। তো আজকের লেকচার শুরু করি। প্রথমে যেটা আসে, বোর পরমাণু মডেলটা আসলে কি, কেন আসলো, তাই না? প্রশ্ন তো জাগবে যে কেন আসলো এটা ভাইয়া, শুধু শুধু এসে পড়ছে? অবভিয়াসলি না, একটা রিজন আছে অবভিয়াসলি, তাই না? এক্স্যাক্টলি এটি। তো রিজনটা হলো পরমাণুর গঠন এবং পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য। খুবই সুন্দর দুটো রিজন, দ্যাটস ইট। আমরা যদি আগের লেকচারটা একটু মনে করি, আগের লেকচার বলতে কি বোঝাচ্ছি? আগের লেকচার বলতে আমরা যদি কষ্ট করে একটু আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের সেই সীমাবদ্ধতাটা একটু চিন্তা করি, কি ছিল আমাদের? পরমাণু কি বর্ণালী দিতে পারতো না। সে বলল যে সৌরজগতের মতো ঘুরে, বাট সে কি বলল যে এটার আকার কি? কিচ্ছু বলে নাই। সো সেগুলো সলভ করলো কে? তারই স্টুডেন্ট বোর। নিলস বোর কিন্তু অ্যাকচুয়ালি তার স্টুডেন্ট। ইন্টারেস্টিং যে টিচার স্টুডেন্টের একটা ক্লাস চলছে। তো পরমাণুর গঠন অ্যান্ড পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য দুইটা রিজনে 1913 সালে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেল দিস। আচ্ছা, এখানে আরেক ধরনের যে কনসেপ্ট সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। আমরা দেখছিলাম যে তার দুজন স্টুডেন্টকে নিয়ে সে এক্সপেরিমেন্ট করে আউটপুটটা দিয়েছিল। বাট হোয়াট অ্যাবাউট বোর? বোরেরটা কি আদৌ এক্সপেরিমেন্ট চলছে? নাথিং, কিচ্ছু চলে নাই, লেজিট কিছু চলে নেই। অ্যান্ড ইউ উইল, মানে তোমরা অবাক হয়ে যাবে লেজিট যে সে মাত্র, মানে এটা একটা প্রস্তাবনা আর কি। মানে সাপোজ তুমি ঘুম থেকে উঠলা অ্যান্ড ইউ সেড যে হ্যাঁ এটা হবে, এখন মানলে মানো, না মানলে নাই। সো বোর ওয়াজ লাইক দ্যাট, হ্যাঁ তুমি যদি মানলে মানো গুড, না মানলে নাই, আমার কোনো আপত্তি নাই। সো বোর এটা বললো। এরপর আমাদের কেমিস্টরা কী করলো? তারা এক্সপেরিমেন্ট করা শুরু করলো যে আচ্ছা বোর যে বললো, ইজ ইট রাইট অর রং? এটা কি আদৌ কাজের নাকি না? সূত্রগুলো কি আদৌ কোনো আমার রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট ফেলে? মানে রিয়েল লাইফে আমার কি কেমিক্যালস বা আমার যে এলিমেন্টস, সেগুলো কি আদৌ এর কথা মানে? এটাই এক্সপেরিমেন্ট করে দেখলো। অ্যান্ড খুবই আশ্চর্যের বিষয়, দে ডু দে ডু ফলো। সো এটাই আর কি কাহিনী। ইন শর্ট, ইন্টারেস্টিং মোটামুটি একটু। অ্যান্ড এটাতে ভালো একটু কোয়েশ্চেন আসে কিন্তু, ইভেন বুয়েট অ্যান্ড সিকিউরেট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনস, অলসো আইওটি অ্যান্ড বোর্ড কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। সব জায়গায় এখান থেকে কোয়েশ্চেন পাবা। ওকে, সো আমরা যদি আগাই, এই পরমাণু মডেলটা বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের বিকিরিত শক্তির কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। দিস ইজ আ গুড ওয়ান, মনে রাখতে পারো একটু কষ্ট করে, অথবা না রাখলে নাই। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। ও আচ্ছা, এটা তো এতটুকু, হ্যাঁ। ওকে, মুভ অন টু আওয়ার নেক্সট স্লাইড। এখন আমরা দেখতেছি যে সেই যেই, এই যে দেখো বলছে কি স্বীকার্য, সে কিন্তু বলে নাই যে আমি এগুলা পাইছি বা এক্সপেরিমেন্ট করে পাইছি। সে বলছে স্বীকার্য মিন্স প্রস্তাবনা। ইফ ইউ উইশ, যে মানো মানলে মানো, না মানলে নাই। তো সে কি কি বললো? প্রথমটা আসলো তার শক্তিস্তর সম্পর্কিত মতবাদ। কি বলল? পরমাণু কেন্দ্রস্থলে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত, একে পরমাণু নিউক্লিয়াস বলে। তো আচ্ছা, এটা তো আমরা মোটামুটি রাদারফোর্ড থেকেও জানি। হোয়াট ইজ নিউ হিয়ার, মানে নতুন কি? এর পরেরটা পড়ে দেখি। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথেই ধনাত্মক চার্জের সমসংখ্যক ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। এই কক্ষপথ সমূহকে স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট বলে। দিস ওয়ান ইজ নিউ অ্যাকচুয়ালি। আচ্ছা, তো আমরা যদি এখানে একটা নতুন স্লাইড খুলি, এখন সে কি বলল? সে বলল যে আমরা এখানে নিউক্লিয়াসটা নিই, এটা আমাদের সাপোজ নিউক্লিয়াস, তাহলে এটা আমাদের প্রথম কক্ষপথ, আরেকটা, ওকে। সো বিজ্ঞানী বোর কি বলল আমাদের? সে বলল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ধনাত্মক চার্জের সমসংখ্যক ইলেকট্রন সমূহ। দ্যাট মিনস সে বলতে চাচ্ছে যে তোমার এইখানে যতগুলো, এই যে নিউক্লিয়াসে যতগুলা, আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট একটু ওয়েট একটু ওয়েট, কী হচ্ছে এগুলো আমার? নিউক্লিয়াসে যতগুলো পজিটিভ চার্জ থাকে,
এখানে যত পজিটিভ চার্জ থাকবে অ্যান্ড আশেপাশে ততগুলো নেগেটিভ চার্জ থাকবে। নেগেটিভ চার্জকে আমরা ইলেকট্রন দিয়ে লিখি। ওকে, সাপোজ ধরো আমাদের হিলিয়াম কত নাম্বার মৌল? 2 নাম্বার মৌল। দ্যাট মিন্স এখানে ইলেকট্রন কয়টা? 1s2, দুইটা ইলেকট্রন। মানে ভিতরে চার্জ কয়টা থাকবে? অবশ্যই দুইটা অ্যান্ড এই যে ইলেকট্রন আরেকটা। ক্লিয়ার ইনাফ। আচ্ছা, সে বলল কি এই কক্ষপথ সমূহকে স্থির কক্ষপথ বা অরবিট বলা হচ্ছে। তাহলে কোনগুলা? এটা তো ইলেকট্রন নাই, এটা তো পজিটিভ বা প্রোটন অ্যান্ড নিউট্রন, মানে নিউক্লিয়াসের এরিয়াটা। নিউক্লিয়াসের এরিয়াতে তো আমাদের কাজ নেই, আমাদের কাজ কোথায়? এগুলা। তাহলে সে বলল এটা একটা অরবিট, এটা আরেকটা অরবিট, রাইট? তো এটা কত নাম্বার তোমরাই বলো, এটা প্রথমটা না? এক্স্যাক্টলি। তো সেও বললো এটা তো প্রথমটাই, তোমরা এটা প্রথমটাই মেনে নাও। তো n is equals 1 অ্যান্ড এটা n is equals 2। ওকে ফাইন। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস সে বলে দিছে। সে কি বলছে? সে বলছে যে এইটাকে তুমি মানে সরি n is equals 1কে তুমি অ্যাকচুয়ালি k দিয়ে লিখতে পারো অ্যান্ড 2কে l দিয়ে লিখতে পারো। এটা আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। আই নো ইটস এ বিট মানে কী বলো অকওয়ার্ড যে হ্যাঁ কলেজে উঠে আমরা একই জিনিস পড়তেছি, বাট পড়ো, মশা তো, প্যারা কি। তাহলে n is equals 1 k, n is equals 2 l, n is equals 3 m, n is equals 4 n। এরটুকু আমাদের মোটামুটি লাগে, বেশি লাগে না। অ্যান্ড প্রত্যেকটা ইলেকট্রন কতগুলো করে থাকে এটা আগে পড়ে আসছি আমরা, 2n স্কোয়ার করে থাকে ইলেকট্রন সংখ্যা। ওকে, কোনো কোয়েশ্চেন নেই? হোপফুলি ক্লিয়ার, গুড। এরপরে যাই, কৌণিক ভরবেগ। ওকে, হিয়ার দি টার্ম কেম যে সে ঘুম থেকে উঠে কী দিছে। সে ঘুম থেকে উঠে যেটা দিয়েছিল সেই সূত্রটা আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। সেটা হলো mvr সমান nh/2π। তুমি আমাকে বলো জাফর স্যারের বইয়ে তুমি কি দেখছো যে, আচ্ছা হোয়াট এভার, জাফর স্যারের বই না, তুমি কি যে বোর্ড বই যেটা পড়তা ওইটা থেকে কোনো দিন দেখছো যে এটা প্রমাণটা দেওয়া আছে? দেখো নাই? আই বেট তুমি দেখো নাই। এটা পসিবল না, কারণ আমি পড়িনি। আচ্ছা আল্লাহ, কি করলাম এটা, কি যে করি, মুছে ফেলি। ওকে, সো সে কি বললো এখানে? সে বলতেছে কোনো স্থায়ী কক্ষপথে ইলেকট্রন আবর্তনকালে তার মোট কৌণিক ভরবেগ হবে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। ওকে, দিস থিং h/2π। ওকে, বুঝছো? হোপফুলি ক্লিয়ার। h/2π আছে, হোপফুলি ক্লিয়ার। ভাই কি বললেন আপনি? আপনি বললেন h/2π। আচ্ছা h/2π কি ক্লিয়ার করবো আমি? এটা একটা কনস্ট্যান্ট, এটুক তো বুঝছো। এই ছিল আমার ওই যে প্ল্যাঙ্কের থেকে আসছে না, ম্যাক্স প্ল্যাঙ্কের ইকুয়েশন থেকে সে বললো এটা আনসার। এই ছিল আমার প্ল্যাঙ্কের ধ্রুবক, একটু ক্লিয়ার। আর পাই তো আমাদের পাই 3.1416, এই ছিল 6.623 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, যদি আমি ভুল না হয়। ওয়েট, ক্যালকুলেটার চেক করে নিই। আমি এই যে সেই পিচ্ছিকালের 991ES+ চালাই, তোমরা এটা চালাইতে পারো। এটার মধ্যে সব দেওয়া থাকে অ্যাকচুয়ালি, মজা আছে অ্যাকচুয়ালি চালায়। আচ্ছা, কয় নম্বরে 6 নম্বরে 6.626 ইন্টু 10⁻⁻34। ওকে, আমরা লিখে রাখি এটা, প্যারা কি। 6.626 ইন্টু 10⁻⁻34 ইউনিট কি? জুল সেকেন্ড। ইস, দেখেছো কি হয়েছে? টেন 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 টেন, পুরোটা মুছে দিই, এটা থাকুক। আরেকটু লেফট থেকে শুরু করি। 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। গুড। ওকে, বাট কাহিনী কি এখানে? লেটস অ্যানালাইসিস যদি করি তাইলে আমরা সর্বপ্রথমে যে নিউক্লিয়াস আসতেছে না, আমাদের নিউক্লিয়াসে তো আসতেছে, রাইট? নিউক্লিয়াস, এরপর কি আসতেছে? আরেকটা শক্তি স্তর, ইও মাঝখানে এসে বললো আরও একটা শক্তি স্তর। ওকে, আর একটা আঁকবো, দরকার কি? আচ্ছা আঁকি। এই তোমরা কষ্ট পেও না বাবারা, বুঝেছো? সোজা জিনিস, একদম সোজা জিনিস, কিন্তু নো দুঃখ। তাইলে এইটা আমাদের নিউক্লিয়াস, এটা নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা নাই। আমাদের চিন্তাভাবনা হইলো সে এরপর কি বললো। সে বললো হইলো এটা তো আমাদের প্রথমটা, তুমি যদি অস্বীকার করো তাইলে কিন্তু বুঝো সমস্যা আছে। তুমি কিছুক্ষণ আগে বলে আসছো কিন্তু এটা প্রথমটা, হ্যাঁ, এখন অস্বীকার করো না। এটা আমার কি? দ্বিতীয়টা।
এইটা আমার কোনটা, তৃতীয়টা। ওকে, কি করতেছি, এটা দ্বিতীয়টা। ওকে, এখন সে কি বলল সেটা যদি আমরা একটু পয়েন্ট আউট করি। সে বলল হলো যে স্থায়ী কক্ষপথ, মানে যে আমার যেই কিছুক্ষণ আগে যেটা দেখলাম n = 1, n = 3, n = 4, এরকম কে এল এম এন, আবর্তনকালে তার মোট কৌণিক ভরবেগ, খুবই সুন্দর একটা কনসেপ্ট, কৌণিক ভরবেগ। হ্যাঁ, এটা যদি আমরা দেখি কৌণিক ভরবেগ, আল্লাহ এটা এই কালার হলো কেন, এই কালার সুন্দর লাগে। হ্যাঁ, তো কৌণিক ভরবেগ হবে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। পূর্ণ সংখ্যার গুণিতক কোনগুলো, 1 2 3 4, ওগুলো মাল্টিপ্লাই হবে কার, h/2π এর। আচ্ছা, ইফ উই লুক এট দিস, প্রথমটায় আমরা তাহলে কি দেখতে পাই, প্রথম যেহেতু এক গুণ হবে তাহলে 1 × h/2π, দুঃখ পাওনি। পরেরটা কত হবে, 2, তাইলে 2 × h/2π। তুমি 2 কাটাকাটি করো না, এখনই কিছুক্ষণ পরে করো, সমস্যা নেই তো। এর পরেরটা তাহলে কী হবে, 3 × h/2π। তাহলে আমাকে বলো, একতমর জন্য 1 × h/2π, দুইতমর জন্য 2 × h/2π, তিনতমর জন্য 3 × h/2π, তাহলে nতমর জন্য কত, nতমর জন্য nh n × h/2π। তুমি কি দ্বিমত পোষণ করবা, করতে কিন্তু পারবা না, তুমি কিছুক্ষণ আগে বলে আসছো। ওকে, nh/2π, ভালো কথা। বাট এটা আসলে কি বলছে, কি যে কৌণিক ভরবেগ, মানে এটা কৌণিক ভরবেগের মান। কৌণিক ভরবেগ কি ভাইয়া, কৌণিক ভরবেগটা আসলে আমরা একটু যদি ছোট্ট করে দেখি, কৌণিক আচ্ছা, কৌণিক ভরবেগ দেখতে হলে আমাকে রেডিয়াল ফ্যাক্টরস, যদি আমরা এটা টানি, একটা বৃত্ত, তুমি যে হাতের মধ্যে সুতলি বেঁধে ঘোরাও না, ঘুরেছো না ছোটোবেলায়, তো কি হয় যখন হাতের মধ্যে সুতাটা ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে, তখন তোমার কি মনে হয় সুতাটা যে বস্তুটার সাথে বাঁধা সেটা বের হয়ে যেতে চায় না, বের হয়ে যেতে চায় কি না, মানে এখানে তোমার সুতাটা এভাবে বাঁধা ঘুরতেছে, তো সুতাটা তো বের হয়ে যেতে যাচ্ছে নাকি, এবার বের হয়ে যেতে যাচ্ছে, এক্স্যাক্টলি। তো এইখানেও তুমি যখন আঁকতেছো, এখানে একটা বস্তু আছে সাপোজ, সে কি করবে, সে তো এই বরাবর বের হয়ে যেতে যাবে। যদি এই বরাবর কোনো বস্তু আঁকো তুমি, ধরলাম আমি এই বরাবর একখান বস্তু আঁকলাম, ঘুরতেছে কোত্থেকে, কেন্দ্র থেকে, ধরি এটা আমাদের সেই সেন্টার পয়েন্ট, তাহলে এর মাঝামাঝি একটু দূরত্ব আছে, দূরত্ব কী বলে আমার, ব্যাসার্ধ। গুড, তাইলে এই হইল আমার ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধ যদি হয় তাইলে এটা আমার আর, অ্যান্ড এখানে বস্তুটা ছিল, তাহলে বস্তুটার একটা ভর থাকে, তুমি যেখানে ঘুরাও এই বস্তুটার একটা ভর থাকে না নির্দিষ্ট, এক্স্যাক্টলি। তো এটার ভর এম, অ্যান্ড এটা বের হয়ে যাচ্ছে, যেতে যাচ্ছে, তোমার একটা ভেলোসিটি অবশ্যই আছে, সো ইটস ভি। ফিজিক্সে তোমাদের সামিউল ভাই আমাদের এখানে যে ক্লাস নেবে, তো পিবি একাডেমির থেকে, ও তোমাকে এটা আরও ইনডেপথ বুঝাবে, সো ওর জন্য কিছু রেখে দিই নাকি, সব যদি আমি পড়াই ফেলি তখন ও কি পড়াবে। এখন সো ফর দ্যাট, এখান থেকে এখানে ফিজিক্সের যে কনসেপ্টটা আসছে সেটা হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের সূত্র আছে একটা ফিজিক্সে, কৌণিক ভরবেগ, এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, এল সমান আই ওমেগা। ফিজিক্সে দেখবে এটা লিখে, বাট কেমিস্ট্রিতে নো, উই ডোন্ট। কেমিস্ট্রিতে আমরা লিখি হইলো ডিরেক্ট এম ভি আর। এম কি, পরিচয়গুলো একটু দিয়ে নিই নাকি। এম হলো বৃত্তাকার কক্ষপথে যে মানে ঘূর্ণায়মান বস্তু যেটা, তো ঘূর্ণায়মান বস্তুর ভর লিখে দিই শুধু, ঘূর্ণায়মান বস্তুর ভর। আচ্ছা আমাকে বলো তো, ফর দিস মানে তোমার এই পরমাণুর জন্য ঘূর্ণায়মান বস্তুটা আসলে কি, আশেপাশে কোনটা ঘুরতেছে আমাকে সেটা বলো, কমেন্ট করো, অর্ক বলো, লিখো। ইয়েস, এক্স্যাক্টলি, ইলেকট্রন। তো ইলেকট্রনের আমার ভর কত, এম ই সমান,
আমিও জানি না, তুমিও জানো না, কে জানে? ক্যালকুলেটর জানে। কয় নম্বরে? ME 3 নম্বর। 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি গেল। এরপরে আসে ভি, ঘূর্ণায়মান বস্তুর বেগ। আচ্ছা, ঘ এরকম কেন? ঘূর্ণায়মান বস্তুর বেগ। এখন তোমার মনে কোয়েশ্চেন জাগতে পারে, বেগটা আসলে কীরকম? এটা কিন্তু স্পর্শক বরাবর, মাইন্ড ইট। কারণ ইলেকট্রনের বেগ আসলে আরেক ধরনের হয়, যেটা আমরা এই যে অ্যাপ্লিকেশন অফ বোর মানে নেক্সট ভিডিওতে দেখব ইন ডেপথ। অ্যাকচুয়ালি উইল প্রুভ দ্যাট যে আসলে বেগ কত ইলেকট্রনের। আর আর মানে আমার ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধই। অথবা তুমি যদি লেখো কেন্দ্র আরে থেকে ঘূর্ণায়মান বস্তুর মধ্যবর্তী দূরত্ব। আমার ঘ বুঝছো, ব হয়ে গেছে। ঘূর্ণায়মান বস্তুর মধ্যবর্তী দূরত্ব গেল। হোপফুলি দি থিংস আর ক্লিয়ার। এখন কাহিনী হচ্ছে যে তাহলে ভাইয়া আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে এল সমান তোমরা MVR লিখলা কৌণিক ভরবেগ, সেই কৌণিক ভরবেগই কিছুক্ষণ আগে কি পড়ে আসতেছো? বলো বলো বলো। এক্স্যাক্টলি এটাই তো পড়ে আসতেছো। দ্যাটস ইট, লিখে দিবা NH/2π। এখন এই যে একটা সূত্র পাইলা, তুমি বলতেছো যে ভাইয়া এটা হবে NH/2π, কার মান? MVR সমান। কিন্তু যখন আমাদের কিন্তু আচ্ছা, এখন তুমি আমাকে বলো, তুমি কি এটা প্রমাণ দেখছো? তুমি কি দেখেছো যে এটা কিভাবে এসেছে? তুমি তো দেখো নাই, তো তুমি কিভাবে বললা যে এটাই হবে? তোমার মানে বুঝলাম না তো আমি, কোন সেন্সে বললা তুমি? সরি, তুমি বললা কিভাবে? তুমি বললা হলো যে হ্যাঁ এটা তো সে বলে দিছে যে দ্বিতীয় স্বীকার্য তার, এটা তার একটা প্রস্তাবনা, কিন্তু এটা এক্সপেরিমেন্টাল কোনো ডেটা না। ওকে ফাইন, তো কনসেপ্ট ক্লিয়ার, 2 নম্বরটা ক্লিয়ার, 2 নম্বর স্বীকার্য কৌণিক ভরবেগ রিলেটেড হোপফুলি ক্লিয়ার। ফার্স্টটা কী ছিল আমার? শক্তিস্তর রিলেটেড, যে n সমান 1 KL mn ওগুলা। সেকেন্ডটা আমার MVR সমান হলো NH/2π। কিন্তু সূত্র কি এটা ছিল? সে কি এটা বলছিল? সরি, সে তো এটা বলে নাই। সে বলছে কি? সে বলছে হলো যে প্রত্যেক কক্ষপথে এটা h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হইতে থাকবে। ওইটাই আমরা বের করলাম। কি গুণিতক হইতে থাকবে? কৌণিক ভরবেগ। ওকে, কৌণিক ভরবেগ, মাইন্ডেড, কৌণিক ভরবেগ। ওকে ক্লিয়ার। এরপরে যদি তৃতীয় স্বীকার্য কি বললো? শক্তির বিকিরণ ও শক্তির শোষণ। দেখি কি বলে। অনেক কিছু বাংলা লেখা, আমাদের যে টাইপিস্ট, আমার বাংলা লিখতে মনে অনেক ভালো লাগে। যাই হোক, নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের যে কোনো একটিতে বিচরণকালে ইলেকট্রন কোনো শক্তি গ্রহণ বা বর্জন করে না। আচ্ছা ঠিক আছে, মানে যে কোনো একটা ঘুরতেছে ওই টাইমে কিছু করে না। ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হলে খুবই ভালো একটা মানে কি বলে এটাকে, এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে স্থানান্তরিত হলে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, কিন্তু তখনই অনেক কাহিনী ঘটে যায় ইলেকট্রনে। তো অনেক ধরনের কাহিনী ঘটে ভাই, বিশ্বাসের পুরো একদম বুঝবাও না যে কত ধরনের কাহিনী ঘটতেছে এখানে। শক্তি শোষণ বা বিকিরণ ঘটে। এখন আরেকটা হলো যে নিচের থেকে উপরে গেলে শক্তি শোষণ, আর উচ্চ থেকে নিচে গেলে বিকিরণ। এটা একদম যদি আমরা ইজিভাবে দেখতে চাই, একদম ইজি ওয়ে, সেটা হলো এটা আমার নিউক্লিয়াস, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, পুরোটা আঁকলাম না, আমরা পোর্শন নিলাম একটু। হ্যাঁ, তাইলে এইটা আমরা এনার্জি অফ লো স্টেট মানে নিচেরটা, আর এইটা এনার্জি অফ হাই বললে কি তুমি দুঃখ পাবা? পাবা না, ঠিক আছে? মানে নিম্ন আর উচ্চ। তুমি দেখতে পাচ্ছ যে এটা নিচের লেয়ার, এটা উপরের লেয়ার, মানে এটা নিচের অরবিট, এটা উপরের অরবিট, পরের অরবিট আর কি। তো বললো কি? বললো হলো যদি এখান থেকে একটা ইলেকট্রন
অ্যান্ড এখানে আরেকটা ইলেকট্রন। উচ্চ থেকে যদি নিচে আসে, কি বলছে তাহলে, উচ্চ হতে নিচে আসলে শক্তির বিকিরণ ঘটে, এখান থেকে একটা এনার্জি রিলিজ হবে। বাট হোয়াট ইফ নিচ থেকে উপরে যায়? নিচ থেকে উপরে গেলে শক্তি অ্যাবজর্ব করবে বা শোষণ, এটাও এনার্জি, শক্তি যেহেতু তোমরা এনার্জি। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে ভাইয়া এই শক্তিটা আসলে কতটুকু, কি বা কেন, কি হচ্ছে, আসলে কাহিনী কি? খুবই সিম্পল, হিসাব ধরি। তুমি তোমার বাসায়, বাসা ভাড়া যেটা বিল্ডিংয়ে, তুমি দেখবা 2 তলায় যে বাসা ভাড়া, 4 তলায় তার থেকে বেশি বাসা ভাড়া। কেন? যখন তুমি নিচের থেকে উপরে উঠতেছো তোমার বাসা ভাড়া বাড়তেছে। এটা খুবই ক্লিয়ার, বুঝছো? কাহিনী খুবই ক্লিয়ার কিন্তু। বিশ্বাস না, তুমি তোমার বাসা চেক করে দেখতে পারো যে 2 তলায় যেটা, 4 তলায় কি বাসা ভাড়া সেম কিনা। আবার তুমি বললো যে ভাই 4 তলায় তো ছাদ, ওইটা আবার একটু ডিফারেন্ট টপিক হয়ে যাবে, ওইখানে তো কেউ থাকে না। আচ্ছা, তো 2 তলা থেকে যখন তুমি 4 তলায় যাচ্ছ তখন বাসা ভাড়া বাড়তেছে। তো তোমার কি হচ্ছে দেখো, এটার সাথে মিলাও না। নিচের থেকে উপরে যাচ্ছে, শক্তি শোষণ করতে হচ্ছে। তার মানে কি, 2 তলা থেকে যখন 4 তলা যাচ্ছ, তোমার মাসিক ইনকাম যদি 50,000 টাকা হয়, তোমার বাসা ভাড়া যদি 20,000 থেকে 30,000 হয়, তাহলে তোমার মাসিক যে টাকা, ওইটা শোষিত হয়ে যাচ্ছে না, ওইটারও কি বলে, কনজেস্টেড হয়ে যাচ্ছে না, কমে যাচ্ছে না। তোমার যে আলটিমেট সেভিংসে থাকতো, আগে তো সাপোজ থাকতো 30,000 টাকা, এখন থাকতেছে তাহলে 20,000 টাকা। তাহলে তোমার কি শক্তিটা বা সরি তোমার টাকাটা কি দিতে হচ্ছে না আরেকজনকে? এক্স্যাক্টলি, এটা এখানে হচ্ছে যে ইলেকট্রন যখন নিচের স্তর থেকে উপরের স্তরে যাচ্ছে, তখন শক্তি শোষণ হচ্ছে, সে শক্তি নিচ্ছে। আর যখন উপর থেকে নিচে আসতেছে, এখন তোমার উপরে থাকতেছো তুমি অনেক দিন ধরে 4 তলায়, এখন তোমার বাসা ভাড়া বেশি, তোমার ইনকামও এরকম, তুমি নিচে নামতেছো। নিচে নামলে কি হবে? তোমার ইনকাম তো কনস্ট্যান্ট, কিন্তু তোমার খরচ তো কমে গেল। তুমি এখন কি একটু ছেড়ে ছুড়ে খরচ করতে পারবে না যে আচ্ছা চিন্তা ভাবনা কে করে, চলো যাই ঈদে ইলিয়ানের থেকে পাঞ্জাবি কিনি, লারেভে চলে যাই, ইচ্ছা মতো, মানে যা মন চায় তাই। ব্যাপারটা এটাই কিন্তু এখানে। আমি রিয়েল লাইফ দিয়ে দিছি, ইলেকট্রন রিয়েল লাইফই তো মানে এক্সিস্ট তো করে। আচ্ছা, কাহিনী ক্লিয়ার। এখন কথা হচ্ছে ভাই এনার্জির মাত্রাটা কী হবে, এটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, এখানে নতুন একটা স্লাইড খুলে ফেলি আমরা। এনার্জির মাত্রাটা কী হবে? সূর্য থেকে আমরা যখন আলোটা পাই, সূর্য থেকে আলো কি আমরা মানে কিভাবে পাই? বাহ, আসতেছে পৃথিবীতে, রাইট? এইখানে একটা কাহিনী ঘটে। পৃথিবীতে যখন আসতে চায় তখন ও তরঙ্গ আকারে যে আসে, তরঙ্গর সাথে প্যাকেট প্যাকেট আকারে আসে, এটাই কোয়ান্টাম থিওরি। এটা তোমাদের ফোটন, এগুলাকে ফোটন বলা হয়। এটা ফিজিক্সে সেকেন্ড পেপারে স্যামুয়েল ভাই পড়াবে তোমাদের। অ্যান্ড আরও একজন আসতেছে ফিজিক্সের, অ্যাকচুয়ালি ফ্রম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং হইতে পারে, আমি বলবো না, আমি কোনো এক্সপোজার দিব না, এটা শিওর না এখনও, হইতে পারে। ইভেন তোমাদের স্যামুয়েল ভাই বুয়েট থেকেও আরেকজন আসতে পারে। এখন দেখা যাক, আমি চিন্তা করছি, তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে, রেসপন্স ভালো করে করবা। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রত্যেকটা প্যাকেট প্যাকেট আকারে আসে। এই যে প্যাকেট প্যাকেট আকারে আসা, তুমি যদি দেখো, এই যে একটা প্যাকেট, 2টা প্যাকেট, 3টা প্যাকেট, ঠিক আছে, এরকম অসংখ্য প্যাকেট, অসংখ্য। প্রত্যেকটা প্যাকেটকে বলা হয় ফোটন। এই যে প্রত্যেকটা প্যাকেট, এগুলাকে বলা হয় ফোটন। তাহলে ফোটনটা কি? ফোটন হলো আলোর ক্ষুদ্রতম একক কিন্তু। ওকে, ক্লিয়ার, গুড। এখন আমাকে বলো, গরমকালে তোমার গরম লাগে, কেন গরম লাগে? যে সূর্যের যে এই হিটটা, এই তাপমাত্রা, সরি এই তাপটা যে আসতেছে, তোমার শরীরে হিট করতেছে, তোমার তো গরম লাগতেছে। তার মানে ওইটার মধ্যে একটা এনার্জি থাকতে পারে না? থাকা কি অস্বাভাবিক? তুমি বলো অস্বাভাবিক না? এখন এই ফোটনের একটা এনার্জি আছে, তুমি বললা কিন্তু অস্বাভাবিক না, তুমি এইমাত্র স্বীকার করছো। তুমি বললা অস্বাভাবিক না, তাইলে এখন আমাকে বলো, ফোটনের সেই এনার্জি, যেহেতু ফোটন আলোর ক্ষুদ্রতম কণা, ঠিক আছে, তাহলে ওই এনার্জিটা কার হবে? ফোটনের হবে। ওকে, এখন এই ফোটনের এনার্জিটা আসলে কি, এটা ফিজিক্সে ওই যে বললাম ও বলবে, ব্যাখ্যা করবে। তা আমরা আসলে জেনে নিই যে ওই এনার্জিটা কি। এই ফোটনের এনার্জিটাকে লেখা হয় hc/λ। এখন এখানে কিছু কাহিনী আছে যে কোনটা আসলে কি, hc/λ বলো তো। এইচ এর কি? এইচ আমাদের প্ল্যাঙ্ক ধ্রুবক ভাইয়া, এক্স্যাক্টলি 6.626 ইন্টু
10⁻⁻34 জুল সেকেন্ড। সি কি? আলোর বেগ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডা কি? ল্যামডা হলো ওয়েভ লেন্থ অথবা তরঙ্গ দৈর্ঘ্য। বুঝছো? এটার এককটা মিটারেই হবে। তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে কত হয় এগুলো আমরা সামনের ক্লাসে আরও ইন ডিটেলস দেখবো, বিকজ ল্যামডা দিয়ে আসলে অনেক বিস্তর জিনিসপত্র আসবে। আপাতত এটুক তো বুঝছো যে এগুলার এনার্জি চলে। আরেকটা যেটা এখানের আরেকটা সূত্র হলো এইচ এফ। এফ মানে হলো ফ্রিকোয়েন্সি, অথবা এটাকে বইয়ের মধ্যে মিউ লেখা হয়। কেমিস্ট্রি বইয়ে দেখো তোমার এটা এরকম একটা ভি এর মতো করে দেওয়া, এটাকে মিউ বলা হয়। তোমরা চাইলে ফ্রিকোয়েন্সি লিখতে এফও দিতে পারো, ইচ্ছা, আপ টু ইউ। সো কনসেপ্টস ক্লিয়ার যে ই সমান এইচ সি বাই ল্যামডা সমান এইচ এফ। এখন 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 এই যে তাহলে উপরের লেয়ারটার জন্য এনার্জিটা হবে হলো একরকম, আর নিচের লেয়ারটার জন্য হবে আরেক রকম। এই দুইটা ডিফারেন্সটা ওইটা এইচ সি বাই ল্যামডা। বুঝছো? বুঝো নাই? আচ্ছা, সহজ ভাষায় ই অফ হাই স্টেট মাইনাস ই অফ লো স্টেট। আর এনার্জির আমরা শক্তি যেটা, এই যে কি বললো, শক্তির বিকিরণ হয়। এখন শক্তির বিকিরণ হইলেই তো আমরা যে বর্ণালী দেখতে পাই, বর্ণালী আমরা সামনের ক্লাসে ইন্ডিয়াতে আসবো যে কীভাবে আসে। বাট আপাতত মেনে নাও যে শক্তি যখন বের হচ্ছে তখন তুমি বর্ণালী দেখতে পাচ্ছ, আর শক্তি যখন শোষণ হয় তখন এটা কালো রং দেখায়। শক্তি শোষণ মানে এটা কালো, মানে কোনো কালার তুমি দেখতে পাবা না, কালারলেস। এটা তুমি মেনে নেওয়ার পেছনে এটা আসলে হয়, কারণ শক্তি যখন বিকিরণ হয় আমরা রংধনু কখন দেখি? বৃষ্টির পরে, তাই না? এখন তখন কি হয়, ওই যে পানির কণাগুলো আছে তার মধ্যে এই সূর্যের আলোর যে ফোটন আছে ওইটা গিয়ে ভেদ করে, ওই এনার্জিটা এই পানির কণাটাকে ভেদ করে। তার জন্য আমরা এই রংটা দেখতে পাই, বর্ণালীটা দেখতে পাই। শক্তির কি হচ্ছে? বিকিরণ হচ্ছে, বের হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো যখন এটা হয় যে উপরের স্তর থেকে নিচের স্তরে আসলো, এটা কোনটা আমার? ইএইচ থেকে ইএল এ আসলো। এটা তো বোঝা যাচ্ছে যে এইচ থেকে ইএল আসবে। তখন আমার কি হচ্ছে? শক্তির বিকিরণ। শক্তির বিকিরণ। শক্তির বিকিরণ হওয়া মানে কি? খুবই সহজ ভাষা, এখানে এনার্জির আমার কি বলে আউটপুট দেখতে পাবো, আমরা একটা বর্ণালী দেখতে পাবো। ওইটাই হচ্ছে আমার এইচ সি বাই ল্যামডা, বা বলা হয় এইচ মিউ। আমার মিউ অনেক সুন্দর হয়, ধন্যবাদ, তোমরা দুঃখ পেও না, ঠিক আছে? কনসেপ্টস ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমরা একটা নোটেবল বিষয় পিন করতে ভুলে গেছি, সেটা হলো এনার্জি, শক্তির শোষণ হইলে এটা কালো হয়। আচ্ছা, আমরা যদি লিখি ই এইচ থেকে ই লোতে গেল, তখন আমরা কি দেখতে পাবো? বর্ণালী ভিজিবল, মানে বর্ণালী দেখা যাবে। আর আরেকটা কেস কি আমাদের? ই লো থেকে যখন এনার্জি হায়ার স্টেটে যায় তখন কালো বর্ণ বা বর্ণালী দেখা যাবে না। না, বর্ণালী দেখা যাবে না মানে কালো বর্ণ দেখা যায়, তো সো ওইটাকে আর কি বলা হয় যে বর্ণালী দেখা যাবে না। বর্ণালী দেখা যাবে না। hopefully the things are clear, and so এইটা আমরা একটু এভাবে দিয়ে দিলাম, স্ল্যাশ তোমরা পেয়ে যাবা, প্যারা নাই, চিল। অ্যান্ড একটু ক্লিয়ার সব? আচ্ছা, কাজ করি, এটা বেশি গিজি হয়ে গেছে, এটাকে নাড়াই দেই আমরা, তো এই সাইডে থাকুক। হ্যাঁ, ওকে, এখন মোটামুটি ক্লিয়ার, বুঝছো? গুড। আর কিছু এখানে এটা আর কি, এখানে আমরা একটা কি বলে, যদি কার্ভ দেখতে চাই দেখতে পারি।
সেটা কীরকম হবে, আর এরকম একটা, এরকম একটা, যার মধ্যে এটা একটু উপরে যদি দিই 90 ডিগ্রি হয় নাই, সরি 0 ডিগ্রি হয় নাই, হ্যাঁ মোটামুটি হয়েছে। তো এইখানে এরকম করে সবগুলো সমান হবে আর কি। এখানে এই স্টেটটা সবগুলো সমান হবে, এটা আর একটু উপরে উঠবে, আমার আঁকা হয় নাই, আই নো, তোমরা বুঝে নিও। তো এরকম আর কি, ফিজিক্সে এই গ্রাফটা অনেক ভালো দেখবা, এরকম অনেক গ্রাফ দেখবো আসলে, এটা সাইন ওয়েভ কজ ওয়েভ এরকম গ্রাফ দেখতেই থাকবো অসংখ্য অগণিত। ওই যে তরঙ্গ একটা চ্যাপ্টার আছে ওইখানে দেখবা, পরে সিম্পল হারমোনিক পেন্ডুলাম বা সরল দোলক, সরল দোলক, হ্যাঁ সরল দোলক, পর্যায়বৃত্ত গতি আর কি, অধ্যায় নাম্বার 8, 9 এগুলোতে দেখবা ইচ্ছা মতো। যাই হোক, বুঝছো? ক্লিয়ার? গুড। কী কী সাফল্য? বোর তত্ত্ব অনুযায়ী পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। ওই যে রাদারফোর্ডে বলছিল কি প্লাস মাইনাস পড়ে যেতে পারে, বাট ও তো বলে দিয়েছে বৃত্তাকার ব্যাখ্যা করা যায়, বর্ণালী ব্যাখ্যা করা যায়। এটা খুবই ভালো একটা পয়েন্ট যে বর্ণালীটা ব্যাখ্যা করা গেছে এবার, যে কেন রং টং দিচ্ছে বর্ণালী। আচ্ছা, কার বর্ণালী ব্যাখ্যা করা যায়? আগে আমরা লিখি বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু কার? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, মাথায় রাখবা এটা, কার? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। এখন এক ইলেকট্রন বিশিষ্ট কারা আছে বলো তো? এক ইলেকট্রন বিশিষ্ট আমার হাইড্রোজেন, হিলিয়াম কি এক ইলেকট্রন? নো। কিন্তু হিলিয়াম প্লাস কয়টা? একটা ইলেকট্রন। লিথিয়াম 3টা ইলেকট্রনের হয়, তার মানে লিথিয়াম 2+। বেরিলিয়াম 4 ইলেকট্রনের হয়, মানে বেরিলিয়াম 3+। এগুলোর জন্য বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে, বাট যখন এক ইলেকট্রনের বেশি হয়ে যায় তখন কিন্তু পারে না। ওইটা আমরা দেখবো। আবার সীমাবদ্ধতা, প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা এটা থেকে পাওয়া যায়। প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা ওই যে KLM, প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা। শক্তি স্তর পরিবর্তনকালে শোষিত বিকিরিত এনার্জি, শক্তির পরিমাণ নির্ণয় করা যায়। ওই যে আমরা এনার্জি বের করলাম, ওইটাই তো, শেষ, ইজি। সীমাবদ্ধতা কী কী? একাধিক ইলেকট্রনের ব্যাখ্যা করা যায় না বর্ণালী, এটা তো দেখলাম আমরা। কৌণিক ভরবেগের এই যে এই মানটার কারণ কি ব্যাখ্যা করতে পারে নাই, ওই যে মানে একটা প্রস্তাবনা দিস, বাট সে কারণ ব্যাখ্যা করা যায় নাই। এরপর হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি, এইটা কি? এটা আমরা পরে পড়ব, এইটা পরে, ওকে। বাট ইম্পর্টেন্ট যেটা, জিমেন ইফেক্ট অ্যান্ড স্টার্ক ইফেক্ট, এইটা আসলে কি? এটা আসলে কি? আচ্ছা হ্যাঁ, স্লাইড ফাঁকা আছে, যাক ভালো। এইটা হচ্ছে আমরা কি দেখছিলাম এখানে, দুইটা শক্তি স্তর থেকে যখন এটা ইলেকট্রন আদান মানে উপর থেকে নিচে পড়ে তখন শক্তি বর্ণালী আমরা বের হয়, এটাই তো দেখছি, বর্ণালী বের হয়। এখন এইটাকে যখন ম্যাগনেটের মধ্যে দেওয়া হয়, ম্যাগনেট বলতে কি বোঝায়? ওই যে একটা থাকবে নর্থ আর একটা থাকবে সাউথ। আমার ম্যাগনেট ইন টোটাল 2টা পোল থাকে না? ম্যাগনেট ইন টোটাল পোল কয়টা আমার? 2টা, নর্থ সাউথ। তো একটা নর্থ দিলা একটা সাউথ দিলা, যখন এরকম দেয়া হয় তখন এইটাকে অনেকগুলা রেখার সমষ্টি হিসেবে দেখা যায়, বুঝছো? ক্লিয়ার? এখন এটা কার প্রভাব? এটা হচ্ছে এই যে দেখো, জিম্যান ইফেক্ট, চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরও সূক্ষ্মভাবে ভাগ হয়ে যায়, এটাকে জিম্যান প্রভাব বলে। এটার কারণ বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে নাই। তাহলে এটাকে কি বলা হচ্ছে? জিম্যান ইফেক্ট। বানান কি? জি। আরে কি যে হচ্ছে এটা, পুরাটাই মুছে দিই। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে জি ম্যান ইফেক্ট। আরেকটা আছে, আরেকটা হলো আমরা সেম ক্যাটাগরি। আচ্ছা আমি আর না আঁকি, হ্যাঁ আমি একটু আলসেমি লাগছে আমার, পুরাটাই নিয়ে নিই, সমস্যা কি, পরে মুছে দিব। আচ্ছা ধরি এখানে রাখলাম। হুম, এখন কাহিনী হচ্ছে এখানে এগুলো থাকবে না আর নিচেরটা থাকবে না,
এখানে অন্য জিনিস ইম্পোর্ট হবে। কি ইম্পোর্ট হবে? এখানে নেগেটিভ চার্জ দিছো, এখানে পজিটিভ চার্জ দিছো। এখন পজিটিভ আর নেগেটিভ চার্জ মানে কি? পজিটিভ 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 পজিটিভ, নেগেটিভ 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 নেগেটিভ, ইলেকট্রিক ফিল্ড। দ্যাটস ইট। কে কমেন্ট করলা? স্বর্ণিল, ইয়া, ইলেকট্রিক ফিল্ড, দ্যাটস ইট। তার মানে কি? তুমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন পাস করায় দিচ্ছ কাকে, যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ওই যে বর্ণালীটা ওইটার মধ্যে পাস করায় দিচ্ছ, তখন এটা অনেক ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এইটাকে বলা হচ্ছে স্টার্ক ইফেক্ট। টনি স্টার্ক না ভাই, স্টার্ক এটা আরেক সায়েন্টিস্ট। স্টার্ক ইফেক্ট। এখন এইটা কেন হয় এটাও বিজ্ঞানী বোর ব্যাখ্যা করতে পারে নাই। ওকে, তো এখন এটা মনে রাখবো কীভাবে ভাইয়া? এটা মনে রাখার জন্য সবচেয়ে ইজি ওয়ে হইলো ম্যাগনেট। না, এদের তুমি ম্যাগনেট দিছো না, নর্থ অ্যান্ড সাউথ কার? ম্যাগনেটেরই তো। জি ম্যান এম আছে না? স্টার্কে কি এম আছে? নাই তো। সো এই এম এর মাধ্যমে তুমি মনে রাখতে পারো যে আমাদের একজন মাত্র সায়েন্টিস্ট জি ম্যান, তো ওর নামে এম আছে। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট হ্যাঁ, এখানে আমরা যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে দিই তখন আমরা এটা পাবো। ওকে, অ্যান্ড আজকে আমাদের পড়া এখানেই শেষ। দি এন্ড। হোপফুলি সব বুঝেছো। যদি কেউ কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা আসলে বোর পরমাণু মডেলের যে অ্যাপ্লিকেশনস আছে, ওই যে বললাম বেগ, পরে আর কি এই যে আর মানে ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ পড়বো, বেগ পড়বো, অ্যাট দ্য সেম টাইম এনার্জি পড়বো। অবশ্যই যেহেতু বাউন্ডারি সিস্টেম ঘুরতেছে, একটা এনার্জি তো আছে। খালি কি এটুকু এনার্জি? আরও ইনডেপথ, আরও ইনডেপথ জিনিসপত্র অনেক আছে এখানে। অ্যান্ড ওই যে এনার্জি আমরা কি দেখলাম? বর্ণালী দেখা যাবে। এখন বর্ণালী দেখা যাবে, কি দেখবো আমরা? কি রং দেখবো? সেটাও তো একটু ব্যাখ্যা করা লাগবে নাকি? সো আজকের ক্লাস এখানেই শেষ। আমরা নেক্সট ক্লাসে এগুলোর ব্যাখ্যা দেখবো একটা একটা করে। অ্যান্ড ইন্টারের কেমিস্ট্রি অনেকের অনেক কঠিন লাগে, জাস্ট এটা বলবো পড়ালেখা করবা, বুঝবা জিনিসটা। এনি কোয়েশ্চেন্স আস্ক করবা আমাদের পিবি একাডেমিতে। আমরা তোমাদের জন্য 24/7 অ্যাক্টিভ, কোনো প্যারা নাই। ইভেন এখন আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি, আমি এরপরে আবার দেখা যাবে আরেকটি স্লাইড বানাচ্ছি, বা তোমাদের পড়া, তোমাদের কোয়েশ্চেন করবা, বা ওই যে তোমাদের প্রিভিয়াস ব্যাচ কোয়েশ্চেন করে গেছে ওগুলোর অ্যান্সার দিচ্ছি। সো চলবে, কোয়েশ্চেন করবা, প্যারা নাই। উই আর অল অন ইট। আমরা সবসময় আছি তোমাদের জন্য। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। থ্যাংক ইউ।